জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর, চারপাশে এই মুহূর্তে যা যা ঘটছে তার সবকিছু নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি নোমান আব্দুল্লাহ। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে থেমে থাকা অ্যাম্বুলেন্সে বাসের ধাক্কায় এক পরিবারের 4 জন সহ 5 জন নিহত হয়েছেন। আহত অন্তত 6 জন। দুপুর 12:30টার দিকে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের নিমতলী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মাদারীপুরের আব্দুস সামাদ ফকির, তার ছেলে বিল্লাহ ফকির, মেয়ে আফসানা ও অ্যাম্বুলেন্স চালক। তাৎক্ষণিকভাবে অপরজনের নাম পরিচয় জানা যায়নি। আহতরা জানান, মাদারীপুরের সদর উপজেলার মিঠাপুকুর এলাকার বিল্লাল ফকিরের অন্তঃসত্ত্বা স্ত্রী সহ এক পরিবারের 10 জন ঢাকায় আসছিল। অ্যাম্বুলেন্সটি এক্সপ্রেসওয়ের নিমতলী এলাকায় আসার পর চাকা পাংচার হয়ে যায়। পরে রাস্তার উপর দাঁড়িয়ে চাকা মেরামত শুরু করেন চালক। এ সময় কুষ্টিয়া থেকে ছেড়ে আসা গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস থেমে থাকা অ্যাম্বুলেন্সে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মারা যান একজন, আর আহতদের সবাইকে উদ্ধার করে হাসপাতালে আনা হলে মৃত্যু হয় আরও 4 জনের। রাখাইনে মানবিক করিডোরের ব্যাপারে চীনের সম্পৃক্ততা নেই। বাংলাদেশ চীন দ্বিপক্ষীয় সম্পর্ক উদযাপন বিষয়ক এক সেমিনারে রাষ্ট্রদূত ইয়েন ওয়াও আরও বলেন, স্বাধীন দেশ নিজেদের প্রয়োজনে যে কোনো সিদ্ধান্ত নিতে পারবে। এ সময় বাংলাদেশ ও মিয়ানমার শান্তিপূর্ণ উপায়ে যে কোনো সংকট সমাধান করতে পারবে বলে আশা প্রকাশ করেন তিনি। তিস্তা প্রকল্পের কাজ শুরু করতে প্রস্তুত তার চীন, তবে এজন্য বাংলাদেশকে পদক্ষেপ নিতে হবে বলেও জানান রাষ্ট্রদূত। এদিকে ভারত পাকিস্তানের ইস্যুতে তিনি বলেন, সন্ত্রাসবাদের অভিযোগের নিরপেক্ষ তদন্ত চায় চীন। বেইজিং চায় উভয় পক্ষকে সংযম প্রদর্শন করতে হবে এবং উত্তেজনা বাড়িয়ে তোলা এমন কোনো পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকতে হবে। তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সম্মান জানায় চীন। এদিকে সংস্কার সহ বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় অন্তর্বর্তী সরকারের পাশে থাকবে তারা। রোহিঙ্গা সমস্যার সমাধানে দেশটি চেষ্টা করছে বলেও জানান তিনি। I also studied humanitarian crisis. So that is something we need to, to work on, to bring all stakeholders together. Not China, ASEAN countries, neighboring countries, United Nations, Western countries. We need to have, uniform efforts to bring Rohingya people back to their hometown. So we hope Bangladesh and Myanmar, you can properly solve the issue on the Rohingya through peaceful dialogue. The Tista River, I also maybe say, you noticed during the joint press release, it is up to Bangladesh to make a decision whether you want to move forward. This project can be started as soon as possible. জাতীয় নিরাপত্তা রক্ষায় অংশীজনদের পরামর্শ নিয়ে দেশকে এগিয়ে নেওয়ার তাগিদ দিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কলেজে 3 সপ্তাহের স্ট্র্যাটেজিক লিডারশিপ প্রশিক্ষণ ক্যাপস্টেন কোর্সের সমাপনী অনুষ্ঠানে তিনি এই তাগিদ দেন। এ সময় সমসাময়িক চ্যালেঞ্জ দক্ষতার সঙ্গে মোকাবেলার কৌশলগত নেতৃত্বে জোর দেন সেনাপ্রধান। বলেন, দ্রুত পরিবর্তিত বৈশ্বিক প্রেক্ষাপটে ভবিষ্যতের জন্য একটি স্বনির্ভর ও দক্ষ জাতি গঠন করতে হবে। কোর্স সমাপনীতে ফেলোদের মাঝে সনদপত্র বিতরণ করেন সেনাপ্রধান। প্রশিক্ষণের এই কোর্সে জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা, বিশিষ্ট শিক্ষাবিদ, চিকিৎসক ও কর্পোরেট প্রতিনিধি সহ মোট 32 জন ফেলো অংশ নেন। Geographical challenges that we are having, you can well imagine where we are located and where are the vulnerabilities that we have, what we need to increase, what we need to do. Thereby you suggest government, but I'm not very sure that government is taking those recommendations or not. I'm sure that we have to find out ways and means that whatever that things are coming out that reaches to the government, and of course in their policy making they take deep cognizance of it. বিদেশি বিনিয়োগের পাশাপাশি স্থানীয় বিনিয়োগ পেতে মিশরে ইকোনমিক জোন সহ চট্টগ্রামের সব শিল্পাঞ্চলে গ্যাস, বিদ্যুৎ ও পানি সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। দুপুরে নগরীর স্থানীয় একটি হোটেলে বিডার নির্বাহী চেয়ারম্যান ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় সভায় ব্যবসায়ীরা এই দাবি জানান।
তাদের অভিযোগে বলেন, গ্যাস, বিদ্যুৎ সহ কাঁচামালের অভাবে উৎপাদন ব্যাহত হওয়ায় চট্টগ্রামের শিল্প মালিকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। শিল্প ও বিনিয়োগ সংশ্লিষ্ট সব সংস্থার সদর দপ্তর ঢাকায় হওয়ায় ভোগান্তির কথা জানিয়ে চট্টগ্রামে এসব সেবা প্রাপ্তির ব্যবস্থার দাবি জানান তারা। এছাড়া বে টার্মিনাল ও লালদিয়া কন্টেইনার টার্মিনালের সুফল পেতে সমন্বিত সড়ক, রেল ও নৌ যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার আহ্বান ব্যবসায়ীদের। মতবিনিময় সভায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব দাবি করেন, নিউমোরিং কন্টেইনার টার্মিনালকে নিয়ে অপপ্রচার হচ্ছে। এ সময় দেশের স্বার্থবিরোধী কিছু হবে না বলে ব্যবসায়ীদের আশ্বস্ত করেন তিনি। যেহেতু ল্যান্ড লিমিটেড এবং যেহেতু আমাদের অপশনস লিমিটেড, উই হ্যাভ টু হ্যাভ দি মোস্ট ইফেক্টিভ অ্যান্ড বেস্ট ম্যানেজ পোর্টস ইন দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে, সো সেই কারণে আমাদেরকে মেক শিওর করতে হবে যে আমরা আসলে কম্পিটিশনের সাথে ঠিকভাবে কম্পিট করতে পারছি, যারা বেস্ট প্র্যাকটিস অন্য জায়গা থেকে করছে সেগুলোকে আমরা নিয়ে আসতে পারছি, আর অ্যাট দ্য সেম টাইম আমরা আমাদের লোকাল বিজনেসকে ওই সার্ভিসটা দিতে পারছি। গুলশানে ফ্ল্যাট জালিয়াতির মামলায় অধিকতর তদন্তে টিউলিপ সিদ্দিককে 14ই মে তলব করেছে দুর্নীতি দমন কমিশন। দুপুরে দুদক কার্যালয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে এই কথা জানান প্রতিষ্ঠানটির জনসংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলাম। আরও জানান, প্রায় 51 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং 22টি ব্যাংক হিসাবে 211 কোটি টাকার বেশি অস্বাভাবিক লেনদেনের অভিযোগে নোয়াখালীর সাবেক এমপি মামুনুর রশিদ কিরণ ও তার স্ত্রী জেসমিন আক্তারের বিরুদ্ধে মামলা করেছে দুদক। এছাড়া এদিন শেখ হাসিনাকে তলবের দিন ধার্য থাকলেও তার অনুপস্থিতির কারণে দুদক নিয়ম অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেবে বলেও জানান এই উপপরিচালক। রিজওয়ানা সিদ্দিক ওরফে টিউলিপ সিদ্দিকের নামে একটি ফ্ল্যাটের বিষয়ে বিগত কয়েকদিন আগে একটা মামলা হয়েছে। আগামী 14 মে তাকে ব্যক্তিগত শুনানির জন্য দুদকে ডেকেছেন। বিভিন্ন ব্যাংকে পরিচালিত মোট 22টি হিসাবে মোট 211 কোটি 56,53,241 টাকার সন্দেহজনক লেনদেন করায় জনাব মামুনুর রশিদ সাবেক এমপি নোয়াখালী 3 বেগমগঞ্জের বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা সিদ্ধান্ত হয়েছে। পিলখানা হত্যাকাণ্ডের ষড়যন্ত্র হয়েছে শেখ ফজলে নূর তাপসের নেতৃত্বে। অংশ নিয়েছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, মির্জা আজম সহ একাধিক আওয়ামী লীগ নেতা। এমন তথ্য উঠে এসেছে পিলখানা হত্যাকাণ্ড বিস্ফোরক মামলায় এক সাক্ষীর বক্তব্যে। একথা জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। বৃহস্পতিবার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের অস্থায়ী আদালতে শুরু হয় সাক্ষ্য গ্রহণ। এদিন প্রায় 300 আসামির জামিনের উপর আদেশের দিনও ধার্য হয়েছে। এর আগে এই মামলার জামিন শুনানি 3 দফায় পিছিয়েছে। সকালে কেরানীগঞ্জ কারাগার ও কাশিমপুর কারাগার থেকে আসামিদের আদালতে আনা হয়। একাত্তরের মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামাত নেতা এটিএম আজহার খালাস চেয়ে করা আবেদনের শুনানি শেষ। 27 মে রায়ের দিন ধার্য করেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি শেষে রায়ের দিন ধার্য করা হয়। শুনানিতে আসামিপক্ষ দাবি করেন, জামায়াতের আমির মতিউর রহমান নিজামী এবং বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী সহ একাত্তরের মানবতা বিরোধী অপরাধে ফাঁসি হওয়া সবাই বিচারের নামে সংঘবদ্ধ অবিচারের শিকার হয়েছিল। আর শুনানিতে রাষ্ট্রপক্ষ ও প্রসিকিউশন জানান, বিগত সরকারের সময় ট্রাইব্যুনাল আইন অপপ্রয়োগ করা হয়েছে। এ সময় ট্রাইব্যুনালের বর্তমান আইনটি ভবিষ্যতের প্রশ্নবিদ্ধ হবে কিনা তাও জানতে চায়। মুক্তিযুদ্ধের সময় গণহত্যা সহ একাধিক অপরাধ 2014 সালের 30 ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এটিএম আজহারকে মৃত্যুদণ্ড দিয়ে রায় দেয়। পরে আপিল বিভাগও মৃত্যুদণ্ড বহাল রাখেন। পরে রিভিউ আবেদন করেন এটিএম আজহার। যে জনাব এটিএম আজহারুল ইসলাম সহ সকলেই সিন্ডিকেটেড ইনজাস্টিসের শিকার হয়েছেন, অবিচারের শিকার হয়েছেন। এই সিন্ডিকেট কারা ছিলেন, কিভাবে ছিলেন তা আমরা আদালতে আজকে উপস্থাপন করেছি এবং আমরা একজনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি যা তার বইয়ে তিনি উল্লেখ করেছেন সেটাও আদালতে উপস্থাপন করেছি। আওয়ামী আমলে ধানমন্ডির একটি ভবনে দুদক ও সচিবদের নামে ফ্ল্যাট বরাদ্দ দেয়া নীতিমালা বহির্ভূত কিনা তা অনুসন্ধান করছে দুদক। দুপুরে ধানমন্ডির 6 এর এই সড়কের
63 নম্বর নির্মাণাধীন বাড়িটি পরিদর্শন করে দুদকের অভিযানকারী দল একথা জানায়। দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক আলামিনের নেতৃত্বে অভিযানকারী দল জানায়, বিগত সরকারের আমলে গৃহায়ণ কর্তৃপক্ষের অর্থায়নে 25 তলা ভবনের ফ্ল্যাট বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। নামমাত্র মূল্যে ভবনটিতে ফ্ল্যাট বরাদ্দ পেয়েছে 12 জন সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা। সহকারী পরিচালক আলামিন বলেন, তাদের ফ্ল্যাট বরাদ্দে কোনো অনিয়ম বা কারসাজি রয়েছে কিনা তা খতিয়ে দেখবে দুদক। আওয়ামী লীগ সরকারকে নির্বাচনে বিজয়ী করার পুরস্কার হিসেবে এসব ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হয়েছে কিনা তা অনুসন্ধানে জানা যাবে বলেও জানিয়েছেন দুদকের অভিযানকারী দল। মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার যুক্তিতর্ক উপস্থাপন করা হবে 12ই মে দুপুরে। মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এই আদেশ দেন। দুপুর 1টার দিকে মামলার আসামিদের আদালতে হাজির করা হয়। পরে তাদের বিরুদ্ধে সাক্ষীদের দেয়া অভিযোগ পড়ে শোনানো হলে নিজেদের নির্দোষ দাবি করেন তারা। তবে সপক্ষে কোনো দলিল বা সাক্ষী না থাকায় আগামী 12ই মে মামলার যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য করেন আদালত। গেল 6 মার্চ বোনের শ্বশুর বাড়িতে বেড়াতে গেলে ধর্ষণের শিকার হয় 8 বছর বয়সী শিশু আসিয়া। পরে 13ই মার্চ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশত্যাগের ঘটনায় যারা জড়িত ও সহায়তা করেছে তাদেরকে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিকেলে দিনাজপুরের রংপুর বিভাগের 8 জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের সাথে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। এই ঘটনাটা মানে ঘটবে আমরা কোনো সময় আশাও করি নাই, বাট এটা মানে একটা অপ্রত্যাশিত ঘটনা। এটার জন্য যারা দায়ী তাদের আমি অবশ্যই আইনের আওতায় নিয়ে আসবো। যেহেতু আমি এখনো পর্যন্ত ইনভেস্টিগেশন রিপোর্টটা পাই নাই, যারই ব্যর্থতা থাকুক তারই আমরা আইনের আওতায় নিয়ে আসবো। অপারেশন সিন্দুরের পর থেকে নিয়ন্ত্রণ রেখা পাড়ি দেয়া 25টি ভারতীয় ড্রোন ভূপাতিতের দাবি করেছে পাকিস্তান। তবে ড্রোন অভিযানের মাধ্যমে পাকিস্তানের বেশ কয়েকটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি করেছে নয়াদিল্লি। সর্বদলীয় বৈঠকে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর দাবি, অপারেশন সিন্দুরে নিহত হয়েছেন শতাধিক পাকিস্তানি সন্ত্রাসী। ভারতের সামরিক অভিযানের পর টানা দ্বিতীয় দিনের মতো কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় দুই দেশের সেনাদের মধ্যে গোলাগুলির খবর পাওয়া গেছে। এতে পাকিস্তানি সেনাদের আর্টিলারি হামলায় 1 ভারতীয় সেনা ও 4 শিশু সহ নতুন করে আরও অন্তত 13 জন নিহত হয়েছেন। সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে ভারতের আকাশ, সমুদ্র ও স্থল সীমান্তে। জম্মু কাশ্মীর উপত্যকার 10 জেলায় কন্ট্রোল রুম স্থাপন করেছে কেন্দ্র সরকার। এমন পরিস্থিতিতে দুই দেশের সীমান্তের নিয়ন্ত্রণ রেখার আশপাশের গ্রামগুলো থেকে অন্যত্র চলে যাচ্ছেন সেখানকার বাসিন্দারা। ভারত পাকিস্তান সেনাদের গোলাগুলিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে আজাদ কাশ্মীর ও ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীর মানুষ। তাই জীবনের নিরাপত্তার খোঁজে ছুটছেন এসব অঞ্চলের মানুষ। খেলার খবর, পাকিস্তানের পর্যবেক্ষক টিম পাঠাবে বিসিবি। আর রিশাদ নাহিদের দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা থাকলেও বিসিবির বিশ্বস্ত সূত্রের দাবি, এখন পর্যন্ত তাদের নিরাপত্তা ঝুঁকি নেই। পাক ভারত যুদ্ধের বাড়ন্ত উত্তেজনার প্রভাব পড়েছে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে। তার এই অংশ হিসেবে পর্যবেক্ষক টিম পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। পাকিস্তানের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণের পর আগামী 2-3 দিনের মধ্যেই সিরিজের ভবিষ্যৎ জানা যাবে। অন্যদিকে রিশাদ নাহিদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে সময় নেওয়ার পক্ষে বিসিবি। যেহেতু পিএসএলে অন্যান্য বিদেশি ক্রিকেটাররাও খেলছেন, তাই আপাতত নিরাপত্তা সংখ্যা নিয়ে দুশ্চিন্তা করছে না বিসিবি। তবে নিরাপত্তা পরিস্থিতির দিকে সার্বক্ষণিক নজর রাখতে তৎপর বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ভারত পাকিস্তান সীমান্তে বাড়তে থাকা উত্তেজনার প্রভাব পড়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও। আগামী 11ই মে ধর্মশালায় অনুষ্ঠিতব্য পাঞ্জাব কিংসের বিপক্ষে মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যাচটি সরিয়ে নেওয়া হয়েছে। অপারেশন সিন্দুরের জেরে বন্ধ ধর্মশালা বিমানবন্দর, যার ফলে মুম্বাই দল যেতে পারেনি শহরটিতে। এর কারণেই মূলত ম্যাচ সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও 9 মে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচ নির্ধারিত ভেন্যুতেই অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছে ভারতীয় গণমাধ্যমগুলো। চলতি আসরে ধর্মশালাকে দ্বিতীয় হোম গ্রাউন্ড হিসেবে ব্যবহার করে 3টি ম্যাচ খেলার কথা ছিল পাঞ্জাবের। ভেন্যুটিতে মৌসুমের প্রথম ম্যাচে 4 মে লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে 37 রানে জয় পায় কিংরা। আইপিএলে ইংলিশ ওপেনার হ্যারি ব্রুকের বদলি হিসেবে আফগানিস্তানের সাদিকুল্লাহ আতালকে দলে ভিড়িয়েছে দিল্লি ক্যাপিটালস। আফগান টপ অর্ডার ব্যাটারকে ভিত্তিমূল্য 1,25,00,000 রুপিতে দলে টেনেছে ক্যাপিটালস। গেল নভেম্বরে মেগা নিলামে ব্রুককে 6,25,00,000
25 লাখ রুপিতে দলে টানে ফ্র্যাঞ্চাইজিটি। যদিও মার্চে শুরুতেই টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর কথা ভারতীয় ক্রিকেট বোর্ডকে জানান ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। টুর্নামেন্টের লিগ পর্ব প্রায় শেষ হলেও এতদিনেও বদলি হিসেবে কাউকে ফেরায়নি দিল্লি। অবশেষে প্রথম পর্বে 3 ম্যাচ বাকি থাকতে তারা দলে নিল সিদ্দিকুল্লাহকে। স্বীকৃত টি-20তে 49 ম্যাচে 1450-তে এই বাঁহাতি ব্যাটার করেছেন 1507 রান। 130-এর উপর স্ট্রাইক রেট নিয়ে তার 50 আছে 13টি। এখন পর্যন্ত 13 পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে দিল্লি। শেষ করছে এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon। ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন www.youtube.com/ekhon.tv।